পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11-এর একটি প্রবন্ধ স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙর শিকার এই অংশ সম্বন্ধে, এই প্রবন্ধ সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অল্প কয়েকটি কথা বলে নিই। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। স্বামী বিবেকানন্দের যে জন্মের যে তারিখটি 12ই জানুয়ারি, সেটি কিন্তু বর্তমানে জাতীয় যুব দিবস হিসাবে আমরা পালন করে থাকি। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের গৌরব গাথা তিনি কিন্তু তুলে ধরেছিলেন। 1897 খ্রিস্টাব্দের সেই সময় তিনি রামকৃষ্ণ মিশন এবং পরবর্তী সময়ে বেলুড় মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি পরম শিষ্য ছিলেন, পরম সান্নিধ্য তিনি লাভ করেছিলেন। তিনি একাধিক গ্রন্থ, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, জ্ঞানযোগ, কর্মযোগ ইত্যাদি গ্রন্থ তিনি কিন্তু লিখেছেন। স্বামী বিবেকানন্দের আমাদের এই যে গ্রন্থটি সুয়েজ খালে হাঙর শিকার, এই গ্রন্থটি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো সুয়েজ খালে হাঙর শিকার এই গ্রন্থ সম্বন্ধে, এই প্রবন্ধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নিই সুয়েজ খালটি ঠিক কোন জায়গায় অবস্থিত। সুয়েজ খালটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। কৃত্রিম কেন? কারণ এটা মনুষ্য সৃষ্ট, প্রাকৃতিকভাবে এটি তৈরি হয়নি। প্রাকৃতিকভাবে কিছু লবণাক্ত জলাভূমি ছিল, সেগুলোই মানুষ খাদগুলো কেটে খাল বানানো হয়েছে। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে এই সুয়েজ খাল। আফ্রিকা এবং এশিয়া এর ফলে আলাদা হয়ে গেছে। 1859 থেকে 69 খ্রিস্টাব্দ পর্যন্ত এই খালটির নির্মাণ কাজ হয়, অর্থাৎ প্রায় 10 বছর খালটি বানাতে কিন্তু সময় লেগে যায়। 17 নভেম্বর 1869 খ্রিস্টাব্দে কিন্তু খালটি খুলে গিয়েছে, অর্থাৎ খালটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই যে খালটি খনন করার ফলে আরব সাগর থেকে লন্ডন পর্যন্ত যাত্রার দূরত্ব প্রায় 8,900 কিলোমিটার কমে গেছে। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে আফ্রিকা উভয় প্রান্তে পণ্য পরিবহনে সুয়েজ খাল কিন্তু একটা জলপথ হিসাবে ব্যবহৃত হয়। এর যে ব্যাপ্তি, অর্থাৎ সুয়েজ খাল কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত, এটা ভূমধ্যসাগরের পোর্ট আবু সাইদ থেকে লোহিত সাগরের সুয়েজ পর্যন্ত এই সুয়েজ খালের কিন্তু বিস্তার। খালটি মিশরীয় সম্পত্তি হলেও জুলাই 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ব্রিটিশ এবং ফরাসিরা এই খালটিকে কিন্তু ব্যবহার করত, অর্থাৎ তারাই ছিল এর অংশীদারিত্ব তাদেরই ছিল। এই সুয়েজ খালে লেখক হাঙর শিকারের একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তারই বর্ণনা খুব রম্যভাবে, খুব বেশ হাসি ঠাট্টা করে, বেশ ভালোভাবে, খুব সুন্দরভাবে তিনি কিন্তু প্রেজেন্ট করেছেন এই প্রবন্ধে সুয়েজ খালে হাঙর শিকার। এই প্রবন্ধের অর্ধেক জুড়ে কিন্তু হাঙর শিকারের একটা রম্য বর্ণনা রয়েছে। পরবর্তী সময়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষদের প্রতি তার কৃতজ্ঞতা এবং তার পরবর্তী অংশে সুয়েজ খাল সম্পর্কে কিছু বিবরণ কিন্তু লেখক তুলে ধরেছেন, প্রাবন্ধিক তুলে ধরেছেন। তো সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধে, স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধে প্রাবন্ধিক প্রথমে বলছেন যে তাদের যে জাহাজটা, অর্থাৎ এই প্রসঙ্গে বলে রাখি যে এই সুয়েজ খালে হাঙর শিকারের যে বর্ণনাটা, সেটা কিন্তু উদ্বোধন পত্রিকা, যেই পত্রিকায় স্বামী বিবেকানন্দের একাধিক লেখা প্রকাশিত হয়েছিল, সেই উদ্বোধন পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে লেখকের এই যে চিঠিগুলো, মূলত এগুলো চিঠি, তিনি স্বামী ত্রিগুণাতীত আনন্দকে উদ্দেশ্য করে এই চিঠিগুলো তিনি লিখেছেন। তার যে ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ তিনি যে ভ্রমণ করছেন ইউরোপে, সেই ইউরোপে যাওয়ার সময় যেই অভিজ্ঞতা হয়েছিল, সেই সমস্ত ভ্রমণ বৃত্তান্ত তিনি কিন্তু ধারাবাহিকভাবে তিনি স্বামী ত্রিগুণাতীত আনন্দকে লিখেছিলেন এবং এই সমস্ত চিঠিগুলি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, ধারাবাহিকভাবে পরপর প্রকাশিত হচ্ছিল তার ভ্রমণ বৃত্তান্তগুলি। এবং এই চিঠিগুলি সেই সময়ে উদ্বোধন পত্রিকায় কিন্তু পরিব্রাজক হিসাবে প্রকাশিত হয়নি, এটি বিলাত যাত্রীর পত্র নামে কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে এটি কিন্তু পরিব্রাজক গ্রন্থ হিসাবে সম্পাদিত হয়েছিল। স্বামী ত্রিগুণাতীত আনন্দের সম্পাদনায় এটি কিন্তু প্রকাশিত হয়েছিল। তা তিনি বর্ণনা দিচ্ছেন, সুয়েজ খাল হাঙর শিকার প্রবন্ধে বর্ণনা দিচ্ছেন যে 14 জুলাই তাদের যে জাহাজে করে তারা যাচ্ছেন, গোলকুন্ডা জাহাজ, সেই জাহাজে করে 14 জুলাই রেড সি অর্থাৎ লোহিত সাগর, ভারত মহাসাগরের একটি অংশ এই লোহিত সাগর, যেটি আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে,
এই লোহিত সাগরের কথা কিন্তু এখানে বলা রয়েছে। এই লোহিত সাগরের উত্তর দিকে সিনাই উপদ্বীপ, সুয়েজ উপসাগর ইত্যাদি অবস্থিত। সাগরটি 1900 কিলোমিটার দীর্ঘ আর 300 কিলোমিটার কিন্তু প্রশস্ত। এই লোহিত সাগর যার কথা কিন্তু বলা হয়েছে, এই লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগরটা অতিক্রম করে 14ই জুলাই তাদের জাহাজটা কিন্তু সুয়েজে পৌঁছলো। সামনে সুয়েজ খাল রয়েছে, সুয়েজ একটি জায়গা, তার পাশেই সুয়েজ খাল রয়েছে। তো জাহাজে সুয়েজে নামাবার মাল আছে, অর্থাৎ তারা যে জাহাজে করে আসছেন সেখানে যেমন মানুষ পরিবহন হয় তেমনি কিছু মালপত্র পরিবহন হচ্ছে। তাদের জাহাজে অনেক মাল রয়েছে এবং সেই মালগুলো এই সুয়েজ বন্দরে নামাতে হবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কারণ সেই সময় প্লেগ বলে একটি মহামারী মারাত্মক আকার ধারণ করেছে। সমগ্র বিশ্বের অনেক জায়গায়, ইউরোপ এবং এশিয়ার অনেক জায়গায় কিন্তু সেই সময় প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল। এই মিশরেও কিন্তু সেই সময় প্লেগের আশঙ্কা রয়েছিল। ইয়ারসেনিয়া পেস্টিস বলে একরকম ব্যাকটেরিয়া থেকে এই প্লেগ রোগ সৃষ্টি হয়। 2007 পর্যন্ত কিন্তু এটি বিশ্বের ভয়ঙ্কর প্রাণঘাতী 3টি রোগের অন্যতম হিসাবে মনে করত। তারপরে কিন্তু নানা ধরনের প্রতিষেধক আবিষ্কার হওয়ার পরে প্লেগ কিন্তু এখন আর মহামারীর জায়গা নিতে পারেনি, কিন্তু এক সময় কিন্তু মহামারীর আকার ধারণ করেছিল। বর্তমানে যেমন কোভিড-19 মহামারীর আকার ধারণ করেছে, সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, কিন্তু একটা সময় প্লেগ এরকমই একটা ভূমিকা কিন্তু পালন করেছিল, এমনই প্লেগের প্রভাব ছিল। যাই হোক, মিশরে প্লেগ সেই সময় দেখা দিচ্ছে, আস্তে আস্তে প্লেগ ছড়াচ্ছে। আর মনে করা হচ্ছে আমরা যেহেতু এসেছি বাইরের থেকে, তাই আমরাও প্লেগ নিয়ে আসতে পারি, মিশরীয় প্লেগ আমরা সেই উত্তরাধিকার বা সেই জিনিসটা, জীবাণুটা আমরা বহন করে আনতে পারি। তাই আমাদের এই জাহাজ থেকে মালপত্র, সুয়েজি যে জাহাজে মালপত্র নিয়ে যাবে তারা, বা যেই লঞ্চে করে তারা মালপত্র নিয়ে যাবে বা নৌকায় করে নিয়ে যাবে, তারা কিন্তু সরাসরি আমাদের জাহাজ ধরতেও পারবে না বা আমাদের সঙ্গে মেলামেশাও করতে পারবে না। দোতরফা একটা ছোঁয়াছুঁয়ির ভয়, আমরা যাতে ওদের না ছুঁয়ে ফেলি, ওরাও যাতে আমাদের না ছুঁয়ে ফেলে, এরকম একটা দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয় রয়েছে। এই ছুঁচ্ছাতের ন্যাটার কাছে আমাদের দেশি ছুঁচ্ছাত কোথায় লাগে? অর্থাৎ এই যে ছুঁচ্ছাতের ঝামেলা, ন্যাটা মানে ঝামেলা, এই যে ছুঁচ্ছাত, অর্থাৎ এই যে মহামারীর সময়ে যে স্পর্শ এড়িয়ে চলতে হয় মানুষকে, আমরা জানি, আমরা কিন্তু ফেস করেছি এই করোনাকালে যে কীরকম একটা স্পর্শদোষ, মানুষের সাথে মানুষ মিশবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এক সময় প্রথম দিকে। তো এটা আমরা জানি যে কীরকম হতে পারে। ন্যাটা মানে ঝামেলা, এই প্রসঙ্গে তোমরা এটা মনে রাখুন। তো এই ক্ষেত্রে লেখক একটু ব্যঙ্গ করছেন যে আমাদের হিন্দু সমাজে ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা কি করে, অন্য শ্রেণীর মানুষদের স্পর্শ এড়িয়ে চলতো একটা সময় পর্যন্ত, স্পর্শদোষ তারা এড়িয়ে চলতো, এমনকি তাদের যদি ছায়াও তারা স্পর্শ করে আবার স্নান করতো। তাই বলছে এরকম আমাদের দেশি ছুঁচ্ছাত, আমাদের যে কুসংস্কার যেটা বলা হচ্ছে, তার থেকে অনেক গুণ এগিয়ে হলো এই ছুঁচ্ছাত, অনেক ঝামেলায় এই ছুঁচ্ছাতের। তো মাল নামবে কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। যে মালপত্র নিয়ে এসেছি সেগুলো নামানো হবে, কিন্তু সুয়েজের কুলি কিন্তু জাহাজ ছুঁতে পারবে না। ফলে জাহাজে যে সমস্ত খালাসি রয়েছে তাদের আরও বিপদ হয়ে গেল, তাদের আরও অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তখন তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলটপকা বা আলতো করে, আস্তে করে তারা সুয়েজি নৌকা, যে নৌকায় মালপত্র নিয়ে যাওয়ার জন্য এসেছে তাদের মধ্যে, সেই নৌকার মধ্যে তাদের ফেলতে হচ্ছে। তারা ডাঙায় নিয়ে চলে যাচ্ছে সে নৌকা করে মালপত্রগুলো। কোম্পানির এজেন্ট রয়েছে, ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসছেন, উপরে ওঠার হুকুম নেই, কী ধরনের মালপত্র এসেছে কোম্পানির এজেন্ট এসেও সেটা দেখতে পারবে না। ক্যাপ্টেনের সঙ্গে, অর্থাৎ ক্যাপ্টেন, জাহাজের যিনি ক্যাপ্টেন রয়েছেন তার সঙ্গে জাহাজে এবং নৌকার মধ্যে কথাবার্তা হচ্ছে। লেখক আবারও ব্যঙ্গ করছেন যে এ তো ভারতবর্ষ নয় যে গোড়া আদমি, প্লেগ, আইন ফাইন সকলের পার। ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে ভারতবর্ষে অনেক নিয়মকানুন ঠিকঠাক মানা হয় না। এটাই কিন্তু এখানে লেখক সেটাই বলতে চাইছেন যে সমস্ত আইন কানুন সমস্ত কিছু ঠিকঠাকভাবে আমাদের দেশে পালন করা হয় না, অনেক আইনের নানা ধরনের ফাঁক থেকে যায়। তো ভারতবর্ষকে এইভাবেই তিনি ভারতবর্ষের ব্যবস্থাকে সমালোচিত করছেন। তো প্লেগের আইন ফাইন কোনো কিছুই যেন আমাদের দেশে মানা হয় না, গোড়া আদমি হলে অনেক ক্ষেত্রেই ছাড় পেয়ে যায়, কিন্তু এখানে সেটা হবে না। এখানে ইউরোপের আরম্ভ, স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন। এই যে জায়গাটাকে ইউরোপের আরম্ভ বলা হচ্ছে, তিনি যেই সুয়েজ বন্দরে এসেছেন সেটাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ, অর্থাৎ ইঁদুর কিন্তু এই প্লেগের জীবাণুটাকে বহন করে, ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তাই বলা হয়েছে ইঁদুর বাহন প্লেগ যাতে না আসে, তাই কিন্তু এত আয়োজন, অর্থাৎ এত কড়াকড়ি।
এবং প্লেগ বিষ প্রবেশ থেকে 10 দিনের মধ্যে ফুটে বেরোয়। অর্থাৎ কারো শরীরে যদি প্লেগের সংক্রমণ হয় তাহলে 10 দিনের মধ্যে বোঝা যায় যে তার প্লেগ হয়েছে কি না। তাহলে 10 দিন কিন্তু তাকে আলাদা রাখতে হবে। তো করোনার ক্ষেত্রে দেখা গেছে প্রথম দিকে 14 দিন তাদের কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হতো, তাহলে বোঝা যেত যে তার মধ্যে করোনার প্রকোপ হয়েছে কি না। নানা ধরনের টেস্ট হতো। তো এই ক্ষেত্রেও কিন্তু 10 দিনের একটা ক্যারাটিন বা কোয়ারেন্টাইন আছে, এটা পরে বলা হবে। তো 10 দিনের আটক, আমাদের কিন্তু 10 দিন হয়ে গেছে, অর্থাৎ আমরা যখন এইখানে এসেছি আমাদের 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে, ফাড়া কেটে গেছে, আমাদের মধ্যে প্লেগের কোনো জীবাণু বা কোনো লক্ষণ দেখা যায়নি। কিন্তু যদি আবার মিশরের আদমিকে ছুঁই, আবার 10 দিন আটক। তাদের সাথে যদি সংস্পর্শে আসি তাহলে আবার 10 দিন কিন্তু ক্যারাটিনে থাকতে হবে। তাহলে আর নেপলস যার কথা বলা রয়েছে, এরপরে লেখকদের জাহাজ বিভিন্ন জায়গায় যাবে, তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো নেপলস। এটি ইতালিতে অবস্থিত একটা বন্দর। এরপরে নেপলসেও তারা যাবে, কিন্তু নেপলসে লোক নামানো হবে না, মার্সাইতেও না, অর্থাৎ তারা কিন্তু নামতে পারবে না। মার্সাই ফ্রান্সের আরেকটি বন্দর শহর, সেখানেও কিন্তু তারা নামতে পারবে না, সেই কথাই কিন্তু লেখক এখানে বর্ণনা দিচ্ছেন। কাজেই যা কিছু হচ্ছে সমস্ত কিছু আলগোছে হচ্ছে, কেউ কাউকে কিন্তু স্পর্শ করছে না, উপর দিয়ে আস্তে করে ফেলে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে মাল নামাতে সারাদিন লাগবে, অনেক সময় লাগবে। রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায়, কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লক্ষ্যে জাহাজ ছুঁতে হবে। ব্যাস 10 দিন ক্যারাটিন। কাজে রাতেও যাওয়া হবে না, 24 ঘন্টা এখানে পড়ে থাকো সুয়েজ বন্দরে। অর্থাৎ এখানে মালপত্র নামানোর পর যদি তাদের জাহাজ যেতে চায় সামনের দিকে, কিন্তু সেটাও সম্ভব না, কারণ তাদের জাহাজের সামনের দিকে কোনো আলোর ব্যবস্থা নেই। খাল যদি পার হতে হয় তাহলে সামনে কিন্তু আলো লাগাতে হবে, সেই আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুঁতে হবে, সুয়েজের লোকই আলো পড়াবে। যদি জাহাজ ছোঁয় তাহলে আবার সংস্পর্শে চলে আসবে, আবার 10 দিন কোয়ারেন্টাইনে যেতে হবে, অর্থাৎ নিভৃতবাস বা আলাদাভাবে থাকতে হবে। কাজে রাতেও যাওয়া হবে না, দিনের আলো যতক্ষণ না ফোটে, অর্থাৎ 24 ঘন্টা এইভাবে কাজকর্ম হবে, তারপরে কিন্তু যেতে হবে। সুয়েজ বন্দরের কথা লেখক এবার আবার বর্ণনা দিচ্ছেন যে এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর। সুয়েজ বন্দরটা প্রথম দিকে প্রাকৃতিকভাবে কিছুটা অংশ রয়েছে, প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়, জলও খুব গভীর, জলে অসংখ্য মাছ এবং হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, জলের মধ্যে প্রচুর মাছ এবং হাঙর রয়েছে। এই বন্দরে এবং অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর এমন আর দুনিয়ার কোথাও নেই। এই বন্দরে অর্থাৎ সুয়েজ বন্দরে এবং অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে প্রচুর হাঙর রয়েছে, পৃথিবীর আর অন্য কোথাও এত হাঙর দেখা যায় না। বাঘে পেলে মানুষকে খেয়েছে, অর্থাৎ হাঙর এমনই একটা হিংস্র প্রাণী যে জলের মধ্যে যদি মানুষকে বাঘে পায় অর্থাৎ আয়ত্তে পায় তাহলে কিন্তু সে মানুষকে মেরে ফেলবে। জলে নামে কে, এই জন্য এই ভয়ে জলে কেউ অবশ্যই নামবে না। সাপ আর হাঙরের ওপরও মানুষের জাতক্রোধ, অর্থাৎ হাঙরকেও যেন হাঙর এবং সাপকে যেন সহ্য করতে পারে না, এই জন্য হাঙর আর সাপকে দেখলে মানুষ তাদের কিন্তু মেরে ফেলে। তাদের বাগে পেলে, আয়ত্তের মধ্যে পেলে তাদের কিন্তু হত্যা করে। তো যাই হোক, লেখক যে যাচ্ছেন জাহাজে করে, তো সকালবেলা খাওয়া দাওয়ার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছেন। লেখক যখন খাওয়া দাওয়া গ্রহণ করবেন তার আগেই তিনি কি শুনলেন, যে জাহাজের পেছন দিকে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। তো জলজান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি, এর আগে আমি কখনো দেখিনি। গতবার আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণও ছিল, তাও আবার শহরের গায়ে। লেখক কিন্তু ইউরোপ ভ্রমণ 2 বার করেছিলেন। এর আগের বার তিনি যখন এসেছিলেন তখনও কিন্তু সুয়েজে জাহাজ অল্প সময় ছিল, তাও আবার শহরের গায়ের দিকে, অর্থাৎ শহরের দিক দিয়ে। হাঙরের খবর শুনে তার কিন্তু হাঙর দেখা হয়নি, তাই তিনি যখন শুনলেন যে হাঙর দেখা যাচ্ছে আমরা তাড়াতাড়ি উপস্থিত হলাম। সেকেন্ড ক্লাস যে জাহাজের যে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ করা আছে জাহাজের, তার টিকিটের দাম অনুযায়ী বা সুবিধা অনুযায়ী ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস তার কথা বলা হয়েছে। সেই সেকেন্ড ক্লাসটি হলো জাহাজের পাছার ওপর, অর্থাৎ জাহাজের পেছন দিকে, এটাই লেখক বলতে চেয়েছেন। কিছুটা একদম কথ্য সেই সময়কার প্রচলিত কথাবার্তায় তিনি এগুলো ব্যবহার করেছেন শব্দগুলো। যাই হোক, সেই ছাদ থেকে, অর্থাৎ জাহাজের সেই পেছন দিকের ছাদ থেকে বারান্দা ধরে, রেলিং যে অংশটা রয়েছে সেই রেলিং ধরে, বারান্দা ধরে কাতারে কাতারে, অর্থাৎ প্রচুর সংখ্যায়, এই জন্য কাতারে কাতারে শব্দটি ব্যবহার করা হয়েছে। কাতারে কাতারে লোক, স্ত্রী পুরুষ ছেলে মেয়ে, তারা ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম, অর্থাৎ লেখক যখন গেলেন, তখন হাঙর মিয়ারা, তিনি কিছুটা রসিকতা করে হাঙরদের মিয়া সম্বোধন করেছেন। মুসলমানি অভিধা হিসাবে মিয়া বা মহাশয় বলা হয়, তো তিনি কিছুটা
তামাশা করে রঙ্গ করে তিনি এই কথাটা ব্যবহার করেছেন। তো হাঙর মিয়ারা একটু সরে গেছে, আমরা যখন গেছি তা আমাদের দেখা দিচ্ছে না। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো যে কেন আমাদের দেখা দিচ্ছে না। দেখতে এলাম কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু দেখি যে জলে গাংধারার মতো, গাংধারা বলে এক ধরনের মাছ আছে, মূলত খাল বিল পুকুর নদী নালায় গাংধারা মাছ দেখা যায়। আরেকটা নাম হিসাবে তোমরা বেশি পরিচিতি পাবে এই মাছটি, সেটি হলো কাকিল্লা মাছ বা কাইক্কা মাছ। এই ধরনের মাছগুলো সাধারণত লম্বা 1 ফুটের মতো হয়, বকের মতো ঠোঁট হয়, এই জন্য এদের বকঠুঁটও বলে। আমি কিন্তু ছবিতে তোমাদের দিয়ে দিচ্ছি যে গাংধারা মাছগুলো কীরকম হয়। তো গাংধারার মতো একরকম মাছ ঝাঁকে ঝাঁকে কিন্তু ভাসছে দেখতে পেলাম। আরও একরকম খুব ভালো ছোট মাছ জলে ঠিক ঠিক করছে, আরও একরকম মাছ দেখতে পেলাম। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের চেহারা, তীরের মতো সে মাছগুলোকে কিন্তু লেখক দেখতে পেলেন। সেই মাছটা তীরের মতো এদিক ওদিক করে দৌড়চ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা। যে মাছটা তিনি দেখলেন সেই মাছটাকে তার কিন্তু হাঙরের বাচ্চা মনে হয়েছে। কিন্তু অন্যদের জিজ্ঞেস করলেন যে এই মাছটা কী মাছ। তিনি জানলেন যে না, এর নাম হলো বনিটো। বনিটো বলে একরকম মাছ আছে, সেইটা আমি ছবি তোমাদের দিচ্ছি। অনেকটা সার্ডিন মাছের মতোই দেখতে, হয়তো একই প্রজাতি। তো পূর্বে বিষয়ে পড়া গেছিল, আমি এই বনিটো মাছ সম্বন্ধে আমি পড়েছিলাম। এবং মালদ্বীপ থেকে, মালদ্বীপ বলে যে জায়গাটা রয়েছে, এশিয়ারই একটি জায়গা, এশিয়া মহাদেশেরই একটি দ্বীপ রাষ্ট্র এই মালদ্বীপ। মূলত প্রবাল বা কোরাল দিয়ে এই দ্বীপটা তৈরি হয়েছে, এই এলাকাটা তৈরি হয়েছে। সেই মালদ্বীপ থেকে এই বনিটো মাছ শুটকি রূপে আমদানি হন, অর্থাৎ শুটকি রূপে আসে আমাদের দেশে শুটকি মাছ হিসাবে। এবং হুড়ি চড়ে, নৌকা চড়ে, অর্থাৎ পণ্য পরিবহনের মাধ্যমে কিন্তু এই মালদ্বীপ হতে এই মাছগুলো আসে। এই সম্বন্ধে আমি পড়েছিলাম, জানতাম। এর মাংস লাল হয় এবং খুব সুস্বাদু হয়, সেটাও আমার জানা আছে। সেই বনিটো মাছ সম্বন্ধে মাছকে দেখতে পেলাম, শুটকি মাছ হিসাবে দেখেছি কিন্তু চাক্ষুষ করিনি জ্যান্ত মাছ হিসাবে। এখন এই বনিটো মাছের তেজ আর বেগ, কী জোরে এই মাছটা ছুটতে পারে দেখে বেশ খুশি হলাম। অত বড় মাছটা তীরের মতো জলের ভেতর ছুটে চলেছে, আর সমুদ্রের কাঁচের মতো জল, তার অঙ্গভঙ্গি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো 20 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা, অর্থাৎ 30 মিনিট চলে গেল, অতিক্রান্ত হলো। বনিটোর ছোটাছুটি আর ছোটো মাছের কিলিবিলি এইসবই দেখছি, এখনও হাঙর আমি দেখতে পেলাম না। আধ ঘন্টা হয়ে গেল, 3 কোয়ার্টার, অর্থাৎ 1 ঘন্টার 3 ভাগ, অর্থাৎ 45 মিনিট, 3 কোয়ার্টার বলতে 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ ক্রস করে ফেলেছি সময়টাকে, 45 মিনিট। কিন্তু তাও একটা হাঙরও দেখতে পেলাম না। ক্রমে তিতি বিরক্ত হয়ে আসছে, অর্থাৎ প্রচণ্ড বিরক্ত দশায় পৌঁছে গেছি, অত্যন্ত বিরক্ত হয়ে গেছি। কোথায় সে হাঙর? এমন সময় একজন চিৎকার করে বলে উঠল, ওই ওই। 10-12 জন সঙ্গে সঙ্গে বলে উঠল, ওই আসছে, ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু, একটা বিশাল বড় কালো একটা বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া, বিশাল বড় মাথা, থ্যাবড়া মাথা, সেই কথা কিন্তু বলা হয়েছে। সেই প্রচণ্ড থ্যাবড়া চ্যাপ্টা ধরনের মাথা দেখা দিল। সে গদাই লস্করি চাল, অর্থাৎ বিশাল মোটা মানুষ হলে যেভাবে ধীর স্থির হয়ে আসে, সেটাকে বলা হয় গদাই লস্করি চাল। সেই গদাই লস্করি চালে সে আসছে। বনিটো মাছে যেমন শোষো, খুব তাড়াতাড়ি বনিটো মাছ এগিয়ে যায়, চলে যাচ্ছে, সেরকম শোষো গতি তাতে নেই। তবে একবার ঘাড় ফেরালে একটা মস্ত চক্কর হলো। একবার যদি ঘাড় ফিরিয়ে অন্যদিকে মাছটা যায়, তাহলে বিশাল একটা চক্কর হয়, অর্থাৎ জলের মধ্যে একটা পাক যেন দেখা যায়। বিভীষণ মাছ, লেখক বলছেন যে বিভীষণ মাছ, অর্থাৎ বিশাল বড় বা বিশাল ভীষণ আকৃতির দেখতে মনে হয় বলে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, বিশেষণটি ব্যবহার করেছেন। গম্ভীর চালে যেন বিশাল গম্ভীরভাবে সেটি চলে আসছে। আর আগে আগে 2-1টা ছোটো মাছ আর কতগুলি ছোটো মাছ তার পিঠে, গায়ে, পেটে খেলে বেড়াচ্ছে। কিছু কিছু মাছ তার আগে আগে আছে, আর কিছু কিছু মাছ তার পিছনে পিছনে রয়েছে, তার গায়ে খেলে বেড়াচ্ছে। কোনোটা জেকে তার ঘাড়ে চড়ে বসছে। ইনি হলেন সাঙ্গপাঙ্গ, অর্থাৎ তার উপচর অনুচর যারা যারা সঙ্গে সঙ্গে তার সাথে যাচ্ছে তাদেরকে বলে সাঙ্গপাঙ্গ। অঙ্গ এবং উপাঙ্গ হিসাবে যে সমস্ত অনুচরেরা রয়েছে তাদের কিন্তু সাঙ্গপাঙ্গ বলা হয়েছে। এরাই এই হাঙরের সঙ্গে সঙ্গে থাকে। যে মাছগুলি হাঙরে আগে আগে যাচ্ছে তাদের নাম হলো আরকাটি বা পাইলট ফিশ। যেগুলো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে পাইলট ফিশ। তারা কি করে? হাঙরকে শিকার দেখিয়ে দেয়,
সামনে তাকে পথ দেখায় এবং হাঙর যখন শিকারটা গ্রহণ করে তারপরে প্রসাদ আসাদ অর্থাৎ তার হাঙর যদি কিছু খায় তারপরে যেটুকু উচ্ছিষ্ট হিসাবে পড়ে থাকে সেই সমস্ত কিছু এরা গ্রহণ করে, এই কথাই বলা হয়েছে প্রসাদ আসাদ পায়। কিন্তু হাঙরের সে মুখ ব্যাদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না। কিন্তু হাঙরের মুখ যে ব্যাদান মুখ অর্থাৎ যেই মুখের কথা বলা হয়েছে, যেইভাবে তার দেখতে যে মুখ বিস্তার বিশাল বড় মুখ যেটা হাঙর করে, সেটা দেখলে যে তারা খুব সফল হয়, সেটা দেখে ভালো কাজ কি আর ভালোভাবে হয়, সেটাই একটু কিছুটা মজা করে লেখক বলছেন। ওরকম মুখ দেখে বেরোলে কিন্তু পাইলট ফিশটা ভালো শিকার দেখিয়ে দিতে পারবে তাকে, এটাই তিনি বলতে চেয়েছেন। এরপরে তিনি বলছেন যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটা স্থান আছে। যে সমস্ত মাছগুলি হাঙর চোষক বলা হয়েছে, হাঙরের গায়ে লেপ্টে থাকে, সেই মাছগুলোর বুকের কাছে 4 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোল মতো একটা জায়গা আছে। তার মধ্যে ওই চ্যাপ্টা মতো জায়গায় ইংরেজি অনেক রাবারের জুতোর তলায় যেরকম দাগ থাকে, বেশিরভাগ রাবারের জুতোর তলায় দেখবে দাগ কাটা থাকে, জুলি কাটা কিরকিরে অর্থাৎ খসখসে একরকম জায়গা থাকে, সেরকম তাদের শরীরেও ওরকম খাঁচকাটা জায়গা রয়েছে। সেই জায়গাটা ওই মাছ কী করে, হাঙরের গায়ে দিয়ে চিপসে ধরে, হাঙরের গায়ে তারা আটকে ধরে, হাঙরের গায়ে পিঠে চড়ে বেড়ায় এইভাবে, অর্থাৎ এইভাবেই কিন্তু তারা চড়ে বেড়ায়। এরা নাকি হাঙরের গায়ে পোকামাকড় খেয়ে এভাবে নাকি বাঁচে। এই 2 রকম মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলে না, অর্থাৎ প্রত্যেকটা হাঙর যারা এগিয়ে যায় তাদের কিন্তু এই 2 রকম মাছ থাকে। তার সামনে আরকাঠি মাছ বা পাইলট ফিশ থাকে, আর পিছনে এই ধরনের মাছগুলো কিন্তু থাকে, যে মাছগুলো যে মাছগুলোকে ছাড়া হাঙর কিন্তু চলে না, হাঙর চোষক। আর এদের নিজের সহায় পারিষদ জ্ঞানে কিছু বলেও না, হাঙরের সঙ্গে এরা চলে, এদেরকে কিন্তু হাঙর কিছু বলে না। তো এই মাছ একটা ছোট হাতসুতো ধরা পড়লো, হাতসুতোয় অর্থাৎ বলতে পারো যে ছোট ধরনের যে সমস্ত বড়শিতে, সেই সমস্ত বড়শির মধ্যে হাতসুতোয় ধরা পড়লো এই হাঙর চোষক। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে বা তুলতেই পায়ের সাথে চিপসে উঠতে লাগলো। লেখক একটু পরীক্ষা করে দেখলেন বাস্তবে যে কী রকম হয়, জুতোর সাথে চিপসে তিনি দেখলেন যে তার জুতোর সাথে আটকে গেল। হাঙরের গায়ে এভাবেই কিন্তু এই হাঙর চোষকগুলো লেগে থাকে, এরকম একটা বাস্তব প্রমাণ কিন্তু তিনি গ্রহণ করতে পারলেন বা বুঝতে পারলেন। এরপরে বলছেন সেকেন্ড ক্লাসের লোকগুলোর বড়ই উৎসাহ। সেকেন্ড ক্লাসে যে সমস্ত মানুষগুলো হাঙর শিকারের জন্য উৎফুল্ল হয়ে রয়েছে, তাদের কিন্তু প্রচণ্ড উৎসাহ রয়েছে, কৌতূহল রয়েছে। তো তাদের মধ্যে একজন ফৌজি লোক, সেনাবাহিনীতে কাজ করে একজন ব্যক্তি রয়েছেন, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বড় বড়শি, বিশাল বড় বড়শি জোগাড় করলো। সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। কুয়োর মধ্যে ঘটি পড়লে কিছু মানুষ আগে খুব কুয়ো ব্যবহার করত পল্লী গ্রামগুলোতে, সেখানে ঘটি পড়ে গেলে এক ধরনের বাঁকানো বড়শি জাতীয় জিনিস দিয়ে ঘটিটাকে তুলতে হতো। সেই ঘটি তোলার কিছু এক্সপার্ট লোক থাকে, তো তা সেই অর্থেই বলা হয়েছে এই যে ব্যক্তি, যে ফৌজির কথা বলা রয়েছে, সে হলো কিন্তু এক্সপার্ট একজন ব্যক্তি। তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধা হলো। একটা ভীষণ বড়শি সে জোগাড় করেছিল এবং বড়শির মধ্যে শেরখানেক, শের বলতে এখন আর এই ওজনের পরিমাপ ব্যবহার করা হয় না, 1 শের মানে 933 গ্রামের সমান, অর্থাৎ প্রায় 1 কেজি নয় তো 933 গ্রাম, এই হিসাবটা তোমরা মাথায় রাখতে পারো। সেই কত শেরখানেক মাংস সে কিন্তু ওর সাথে বাঁধলো, দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধল। তাতে একটা মোটা কাছি বা দড়ি যুক্ত করা হলো 4 হাত বাদ দিয়ে, অর্থাৎ সেই দড়ি 4 হাত বাদ দিয়ে একটা ফাতনা, একটা কাঠ, মস্ত কাঠ ফাতনার মতো লাগানো হলো। বড়শি দিয়ে আমরা যখন মাছ ধরি তখন একটা অংশ কিন্তু জলের উপরে ভাসতে থাকে, যে অংশটা ভাসতে থাকে সেটাকে বলে ফাতনা। এখানে কাঠটাকে, যেহেতু এত বড় বড়শি, তাই কাঠটাকে কিন্তু ফাতনা হিসাবে ব্যবহার করা হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি কী করে ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একটা পুলিশের নৌকা রয়েছে। আমরা যখন এসছি, জাহাজটা যখন এই সুয়েজে আমাদের এসেছে তখন থেকে সে পাহারা দিচ্ছে, একটা পুলিশের নৌকা। পাশে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁয়ি হয়, আমরা কেউ যাতে ডাঙায় না নামি, কোনো মানুষের সাথে না মিশি, তাহলেই তো আবার এই রোগটা ছড়াতে পারে, এই ভয়েই কিন্তু সে ব্যবস্থাটা রাখা হয়েছে।
সেই নৌকার ওপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল, সেই পুলিশ দুজন নৌকার ওপর ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। যাত্রীরা নানা সমস্যার মধ্যে রয়েছে, নামতে পারছে না, আর এরা প্রতি মুহূর্তে ঘুমোচ্ছে, যাত্রীদের নামতেও তারা দিচ্ছে না। তো এখানে অর্থাৎ এই মুহূর্তে তারা আমাদের বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। আরব মিয়া বলতে সেই পুলিশদের কথা বলা হয়েছে। যেই চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওরা ভাবছে কিসের জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন তারা ঘুমের অবস্থা থেকে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। কি একটা হাঙ্গামা নিশ্চয়ই উপস্থিত হয়েছে, এই জন্য তারা কোমর আটবার বা প্রস্তুতি নিচ্ছে যে সমস্যা কি হয়েছে দেখবে, তার প্রতিবিধান করবে বা সমস্যা মোকাবিলা করবে। তো এমন সময় বুঝতে পারলো যে এত হাঁকাহাঁকি, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য। তারা বুঝতে পারলো যে কড়িকাঠ হিসাবে হাঙর ধরার যে ফাতনা যেটা ফেলা হয়েছে জলের মধ্যে, সেটা আরোটা কিছুটা দূরে একটু সরিয়ে দেওয়ার জন্য তারা কড়িকাঠ সহ ফাতনাটি নিচে ফেলেছে, কিন্তু সেটা একদমই তাদের জাহাজের সঙ্গে রয়ে গেছে। একটু দূরে সরিয়ে দিলে তাহলে হাঙরটা সেই সেখানে যে মাংসটা দেওয়া হয়েছে সেটা খেতে পারবে এবং হাঙরটাকে তারা ধরতে পারবে। একদমই জাহাজের সঙ্গে সঙ্গে রয়ে গেছে দেখে জাহাজের থেকে একটু দূরে সরিয়ে দিতে হবে দড়িটা, এই জন্যই এই চিৎকার চেঁচামেচি করছিল যাত্রীরা। তো কড়িকাঠ হিসাবে হাঙর ধরবার ফাতনাটিকে টোপসইত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে, অর্থাৎ একদম কান পর্যন্ত যেন হাসিটা ছড়িয়ে গেছে, মানে লম্বা একটা বিশাল বড় হাসি দিয়ে ফাতনাটিকে বল্লির ডগায় করে ঠেলে ঠুলে ফাতনাটাকে দূরে ফেললেন। একটা লগা বা লগি যেগুলো আমরা ব্যবহার করি, একটা লাঠি, সেই লাঠির দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিলেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে এই হিসাবে, অর্থাৎ আমরা একদম উদ্গ্রীব হয়ে কখন আসবে এরকম ভাবনা নিয়ে, কখন হাঙর আসবে আমরা দেখব এবং হাঙরটাকে এই বড়শিতে ধরবো, এরকম ভাবনা ভেবে একদম পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দার দিকে ঝুঁকে ওই আসে হিসাবে আমরা অপেক্ষা করছি। শ্রী হাঙরের জন্য সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং হয়ে রইলাম। এটা কিন্তু একটা লাইন, এটা খুব উল্লেখযোগ্য একটি লাইন, সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং, অর্থাৎ সচকিত নয়নে তোমার পথছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? জয়দেবের গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে। এটা মূল যে লাইনটা, সম্পূর্ণ লাইনটা হলো শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। রাধার জন্য কৃষ্ণ অপেক্ষা করছিল অধীর আগ্রহে যমুনা তীরে, সে বাঁশি বাজাচ্ছে, কিন্তু রাধার দেখা পাওয়া যাচ্ছে না। পাতার আওয়াজ শুনতে পাচ্ছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছে, মনে করছে যে রাধা আসছে, কিন্তু রাধা আর আসছে না। সেই রাধার জন্য কৃষ্ণ যে অপেক্ষা করছে সেটাকেই সচকিত নয়নে তার পথ চেয়ে বসে আছে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ হাঙরের জন্য বাকি মানুষেরা যেন রাধাকে পাওয়ার জন্যই কৃষ্ণের অপেক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। তো যার জন্য মানুষের এই অপেক্ষা, সে চিরকাল কিন্তু আসে না, অর্থাৎ যখন পথ চেয়ে বসে থাকি তার কিন্তু দেখা পাওয়া যায় না। এখানে বলা হচ্ছে সখী শ্যাম না এলো। অনেক সময় রাধা যখন শ্যামের অপেক্ষায় বসে থাকে, অর্থাৎ রাধা যখন কৃষ্ণের অপেক্ষায় বসে থাকে, তখন কিন্তু শ্যামের দেখা পাওয়া যায় না। এরকমই কিন্তু নানা ধরনের এই বৈষ্ণব পদাবলী বা শ্রীকৃষ্ণ কীর্তন যে সমস্ত কাব্যগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই অংশগুলো আছে, যে শ্যামের অপেক্ষায় বসে রয়েছে কিন্তু শ্যাম এলো না। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। কিন্তু মানুষের দুঃখের তো একটা অবসান আছে, সবসময় তো জীবনে দুঃখ থাকতে পারে না, দুঃখ একটা সময় কেটে যায়, সেই কথাই বলা হয়েছে। তো জাহাজ থেকে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার। ভিস্তি কী আর মশক কী এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। ভিস্তি একটা সময় কিন্তু শহর কলকাতার রাস্তায় এই ভিস্তিওয়ালাদের প্রচুর দেখা যেত। তারা চামড়ার থলির মধ্যে জল নিয়ে তারা রাস্তাঘাট ধোয়াতো, বিভিন্ন জায়গায় মানুষকে জল দান করত। এই চামড়ার থলিগুলোকে বলা হতো মশক, আর যারা এই জল নিয়ে কাজ করতো, রাস্তা ধোয়াতো, তাদের বলা হতো ভিস্তিওয়ালা। সেই ভিস্তির মশক বেশ কালো পানা দেখতে, কালো জিনিসের মতো দেখতে। তো এরকম একটা জিনিস ভেসে উঠল। সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারলো যে ওটা হাঙর আসছে। ওই হাঙর রব বা চিৎকার শোনা গেল। ছেলের দলকে চুপ বলা হলো, অর্থাৎ চুপ করো, না হলে এরকম শোরগোলের মধ্যে হাঙর কিন্তু টের পেয়ে যাবে, হাঙর পালিয়ে যাবে। বলি ওহে সাদা টুপিগুলো একবার নামাও না, হাঙরটা যে ভরকে যাবে। সাদা টুপিতে আলোর যে রিফ্লেকশন,
সেই রিফ্লেকশানের ফলে, বিকিরণের ফলে কিন্তু সে আলোটা যদি হাঙরের মুখে এসে পড়ে, হাঙরটা কিন্তু ভরকে যাবে, ভয় পেয়ে যাবে, সে কিন্তু পালিয়ে যাবে। নানা ধরনের আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, যখন কানের ভেতরে প্রবেশ করছে, তখন সে হাঙর লবণ সমুদ্র জন্মা বড়শি সংলগ্ন শোরের মাংসের তালটি উদরাগ্নিতে ভস্মাবশেষ করবার জন্যে পাল ভরে নৌকার মতো শো করে সামনে এসে পড়ল। যে মাংসটা দেওয়া হয়েছিল, যে হাঙরের জন্ম হলো, প্রথম কথা লবণ সমুদ্র জন্মা, অর্থাৎ সমুদ্রজ লবণের মধ্যেই যার জন্ম, লবণাক্ত সমুদ্রে যার জন্ম হাঙরের, সেই হাঙর বড়শিতে শুয়োরের মাংস মানে শুয়োরের মাংসের যে তাল বা যে খণ্ডটা, সে পেটে ভরার জন্য সে এসেছে। পাল ভরে, যেন বিশাল বায়ু ভরে নৌকার মতো, পাল ভরা নৌকার মতো শো করে সামনে এসে পড়লো, সে খাবে। আর 5 হাত, এবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। আর 5 হাত, বেশি দূরে নেই, টোপের খুব কাছাকাছি চলে এসছে, 5 হাতের মধ্যে। এইবার টোপের মধ্যে সে মুখ লাগিয়েছে। সেই যে তার যে ভীম পুচ্ছ, বিশাল আকৃতির, বিশাল বড় একটা লেজ, সেটা একটু হেললো। সেই যে সোজাভাবে আসছিল, একটুখানি চক্রাকারে মানে একটা পাক খেলো, যা হাঙর চলে গেল, যে হে, সে পাক খেয়ে তো আবার চলে গেল। আবার পুচ্ছ একটু বাঁকলো, আবার লেজ আবার বাঁকলো, আবার সে প্রকাণ্ড শরীর ঘুরে আবার বড়শির সামনে এলো, আবার শো করে আসলো, আবার হাঁ করে বড়শি ধরে ধরে, আবার সেই পাপ লেজ, অর্থাৎ এখানে মানে মজা করে লেখক বলছেন পাপ লেজ, কারণ লেজটা বারবার ঘুরে যাচ্ছে আবার চলে যাচ্ছে, এই জন্য তিনি বলেছেন। হাঙর শরীর দুড়িয়ে আবার চলল, আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করছে, টোপটা মুখে নিচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তে হাঙরের সঙ্গে এই বড়শির যে মাংসের সঙ্গে যেন একটা ছোঁয়াছুঁয়ি খেলা হচ্ছে, একবার ধরছে একবার ধরছে না, মানে ভালোভাবে সে কিন্তু সেটাকে স্পর্শ করছে না, মুখে গিলছে না। একবার চিতিয়ে পড়লো, আবার টোপ খেয়েছে। এই যেই টোপ খেলো, এবার টানার কথা বললো, টান টান টান, 40-50 জনের টান, প্রাণপণে টান, কি জোর মাছের, কি ঝটাপট, কি হাঁ, টান টান, জল থেকে ওই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান, অর্থাৎ প্রতি মুহূর্তে হাঙরটাকে ধরার একটা প্রচেষ্টা হচ্ছে। যা, টোপ খুলে গেল, হাঙর পালালো। তাই তো হয়ে তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? অর্থাৎ হাঙরটা ঠিকভাবে কিন্তু টোপ খেতে পারেনি, তার মধ্যেই যারা ছিল তারা কিন্তু সেই কাঁচি ধরে টান দিয়েছে, এবং হাঙরের যে টোপটা দিয়েছিল, সেই যে বড়শিটা, সেই বড়শিটা কিন্তু হাঙরের শরীরে গাঁথেনি। যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর কি গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই, আর তো কিছু করার নেই। হাঙর তো বড়শি ছাড়িয়ে চোচা দৌড়, অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছে। সেই রুদ্ধশ্বাস যে দৌড়, সেই দৌড়ের সঙ্গে কিন্তু এই চোচা শব্দটি ব্যবহার করা হয়েছে। বড়শির সান্নিধ্য ত্যাগ করে সে কিন্তু চলে গেছে। আরকাঠি মাছকে, অর্থাৎ পাইলট ফিশ তো পথ দেখিয়েছিল তাকে, এবার তাকে গিয়ে উপযুক্ত শিক্ষা দিল কি না, অর্থাৎ তাকে গিয়ে ঠিকঠাকভাবে বলল কি না যে তুই ভুলভাল খবর দিয়েছিস, এই জন্য আজকে মরতে বসেছিলাম, খবরটা কি ভালোভাবে নিয়ে আসা যায় না, যে ওটা একটা ফাঁদ। যাই হোক, মধ্যে হাঙর তো চোচা, আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো ডোরা ডোরা কাটা দাগ রয়েছিল। যাই হোক, বাঘা বড়শি সন্নিধি, অর্থাৎ বড়শির সান্নিধ্য, বড়শির যে কাছাকাছি সে চলে এসেছিল, সেখান থেকে তো চলে গেল। আরকাঠি আর রক্তচোষা, অর্থাৎ 2 রকম মাছ ছিল, তাদেরকে সবাইকে নিয়েই সে কিন্তু চলে গেল, অন্তর্ধান করল। তো এবার কি হলো? কিন্তু নেহাত হতাশ হবার দরকার নেই, অর্থাৎ এই যে বাঘাটাকে ধরা গেল না, হাঙর শিকার করা গেল না, তো স্বাভাবিকভাবে একটা হতাশা গ্রাস করতে পারে, কিন্তু হতাশ হবার দরকার নেই। কিন্তু লেখক বলছেন ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আরেকটা প্রকাণ্ড থ্যাবড়ামুখও চলে আসছে, অর্থাৎ যেই বাঘাটা চলে গেছিল তার গা ঘেঁষে কিন্তু আরেকটা হাঙর আসছে। হাঙরদের ভাষা নেই, লেখক এখানে খুব সুন্দরভাবে বর্ণনা দেবেন এই অংশটির, যে হাঙরদের ভাষা নেই, তারা কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো, নিশ্চয়ই বাঘা তার পেটের খবর দিয়ে তাকে সাবধান করে দিত, দেখো যে আমার সাথে কিন্তু এরকম হয়েছে, একটা নতুন জানোয়ার এসেছে, ভেবেছিলাম তার মাংস বড় সুস্বাদু সুগন্ধ, কিন্তু কি শক্ত হাড়, এতকাল হাঙরগিরি করছি, অর্থাৎ হাঙরের কাজ করছি, হাঙর হিসাবে বেঁচে রয়েছি, কত জানোয়ার খেলাম, জ্যান্ত মরা আধমরা সব পেটে নিয়েছি, কত রকম হাড় গোড়, ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এই হাড়ের কাছে আর সব মাখমে, কিন্তু এই হাড়টা বিশাল শক্ত, আর বাকিগুলো যেন মাখম।
এ দেখো না আমার দাঁতের দশা, অর্থাৎ এই মাংসটা খেতে গিয়ে যে দাঁত ভেঙে গেছে, চোয়াল কি নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটা দেখিয়ে সে কোটি দেশ পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত তার যে বিশাল বড় মুখ, সেই মুখটা প্রকাশ করে, মুখ ব্যাদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো, দেখো আমার মুখের কি অবস্থা হয়েছে, এই তো এই মাংস খেতে গিয়ে এইরকম পরিস্থিতি হয়েছে, তাই তুমিও যেও না, তাহলে কিন্তু তোমার বিপদ হবে। আর যেই লোকটাকে দেখাতো, অর্থাৎ যেই হাঙরটাকে সে দেখাতো, সেও হয়তো একটু বয়স্ক প্রবীণ হাঙর, সেও তখন তাকে বলতো যে তার এই যে মুখের দশা, এই দশাটা কীভাবে সারবে। সে হয়তো বলতো চ্যাং মাছের পিত্তি, এক ধরনের মাছ হলো চ্যাং মাছ, ল্যাটা জাতীয় মাছ, তার যে পিত্তি, পিত্তি মানে পিত্তরস, আমরা জানি যে লিভার থেকে যে তেতো রস বেরোয়, সেই পিত্তি, কুজো ভেটকি, যে সমস্ত ভেটকি মাছের একটু কুজ জাতীয় হয়, তার পিলে বা প্লিহা, স্প্লিন যেটাকে বলা হয়, শরীরের একটা অঙ্গ, এবং ঝিনুকের ঠান্ডা সুরুয়া, ঝিনুকের একরকম ঝোল, এই সমস্ত সমুদ্রজ মহৌষধি, সমুদ্রে যে সমস্ত মহান ওষুধ পাওয়া যায়, এই সমস্ত ওষুধ দিয়ে তাকে ব্যবহার করতে বলতো। অর্থাৎ এই সমস্ত যদি তুমি খাও তাহলে তোমার এই মুখের দশা কেটে যাবে, এটাই হয়তো পরামর্শ দিত। কিন্তু যখন ওইসব কিছুই হলো না, বাঘার সামনে দিয়ে বাঘা চলে গেল ওই হাঙরটার সামনে দিয়ে, কিছুই তাকে বলল না, হয়তো তাহলে এরকম হতে পারে যে হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, তারা কথা বলতে পারে না, কিংবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা বলা যায় না। যাই হোক, যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হবে। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে, অর্থাৎ মানুষের সাথে থাকতে থাকতে হয়তো মানুষের ধাত পেয়েছে, মানুষের যেরকম স্বভাব হয়েছে, একজন যদি ঠকে তাহলে আরেকজনও ঠকুক, সেটাই তারা চায়। তাই থ্যাবড়াকে আসল খবর কিছুই দিল না যে কী কী হয়েছে তার সাথে, শুধু মুচকি হেসে বলল, ভালো আছো তো হে, এই কথা বলেই শুধু সরে গেল, যে আমি একাই ঠকবো, তুইও যা না, তুইও ঠক, আমি শুধু বিপদে পড়বো, তোকে আগে দিয়ে সাবধান করার কি দরকার আমার। যাই হোক, এর পরের অংশ আবার বলছেন লেখক, আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে চলেছেন থ্যাবড়া। ভগীরথের শঙ্খ বাজিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখানে। এখানে গঙ্গার প্রসঙ্গ এসেছে, অর্থাৎ মর্তে গঙ্গার আগমনের কথা বলা হয়েছে। এক সময় যে বলা হতো যে কপিল মুনির যে আশ্রম ছিল, সেই কপিল মুনির আশ্রমে সগর রাজার 60,000 পুত্র, যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল, ইন্দ্র সেই ঘোড়াটাকে লুকিয়ে রেখেছিল। তো কপিল মুনি আশ্রমে গিয়ে কপিল মুনিকে নানাভাবে বিরক্ত করে সগর রাজার 60,000 পুত্র। তো সেই সময় যখন কপিল মুনি ধ্যান ভাঙে, তখন তিনি বিরক্ত হয়ে অভিশাপ দেন এবং সবাই কিন্তু ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ ছাই হয়ে যায়। পরবর্তী সময় এই পুত্রদের উদ্ধারের জন্য এই বংশেই ভগীরথ বলে একজনের আবির্ভাব হয়েছিল। সে স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে বয়ে নিয়ে যায়, গঙ্গার পবিত্র স্পর্শে, সেই কপিলমুনি আশ্রমের মধ্য দিয়ে যখন গঙ্গা বয়ে যায়, তখন তার পবিত্র স্পর্শে সগর রাজার 60,000 পুত্র আবার প্রাণ ফিরে পায়। এরকম একটা পৌরাণিক গল্প কিন্তু রয়েছে। তো সেই কথা বলা হয়েছে, এসে গঙ্গা যেহেতু পথ চিনত না, তখন ভগীরথ তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল, শাঁখ বাজিয়ে বাজিয়ে সামনে গিয়েছিল, আর গঙ্গা পেছন পেছন সেই তাকে অনুসরণ করেছিল। তো এইটাই যেন বলা হচ্ছে যে পাইলট ফিশ সামনে সামনে যাচ্ছে, আর থ্যাবড়া তাকে অনুসরণ করে পিছন পিছনে আসছে। আর হাঙর চোষা মাছ তো রয়েইছে। আর ওই লোভ কি ছাড়া যায় যে 10 হাত দরিয়ার ওপর, সমুদ্রের ওপর ঝিকঝিক করে, চিকচিক করে তেল ভাসছে, আর তার যে খুশবু, তার যে গন্ধ, সেটা থ্যাবড়াই বলতে পারে যে কী গন্ধে সে আকৃষ্ট হচ্ছে। তার উপরে সে কি দৃশ্য, সাদা লাল জর্দা, এক জায়গায় সাদা লাল জর্দা। তো সাদা লাল বিভিন্ন ধরনের মাংস, এক ধরনের মাংস, এটাকেই জর্দা বলা হয়েছে। তো সেই কথাই বলা হয়েছে, জর্দা অর্থাৎ এক ধরনের এক রঙের এক পোলাওয়ের কথা বলা হয়েছে মূলত। তো সেই জিনিসের গন্ধ কিন্তু ছাড়া যায় না। আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বড়শির চারধারে বাঁধা, বড়শির চারদিকে সেই মাংসটা বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। মনে হচ্ছে যেন কৃষ্ণ মাঝখানে রয়েছে, আর চারদিকে গোপীরা তারা স্নান করছে, তার মাঝখানে কৃষ্ণ রয়েছে। এইভাবে অদ্ভুত একটা উপমা লেখক কিন্তু দিয়েছেন। এবার সব চুপ, নড়োচড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না। এর আগের বার কিন্তু হাঙরটা ফসকে গেছে। কাছির কাছে কাছে থাকো, ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, দেখুক, চুপ চুপ। এবার চিত হলো, ওই যে আর হয়ে আড়াআড়ি হয়ে একে গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। আর হয়ে যেই টোপটা মুখে নিয়েছে,
সঙ্গে সঙ্গে টান দেওয়া হলো। হঠাৎ করে বিস্মিত হয়ে গেছে থ্যাবরা যে কি হলো, সবাই কে টান দিল। সে মুখ ঝেড়ে চাইলো সেটাকে ফেলে দিতে, আরও আটকে গেল। বিপত্তি হলো। উৎপত্তি মানে এখানে বিপত্তির কথা বলা হয়েছে। বড়শি বিঁধে গেল। তারপরে ছেলে বুড়ো জোয়ান যে ছিল সবাই কাছি ধরে টান দেওয়া শুরু করলো। হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান টান টান, ওই যে প্রায় আধখানা হাঙর জলের উপর। বাপ কি মুখ! ও যে সবটাই মুখ আর গলা হে টান, ও সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোর ওফোর হয়ে গেছে। টানো সবাই মিলে টানো। থামো থামো। ও আরও পুলিশ মাঝি, ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, এইভাবে তো হাঙরটাকে তোলা যাচ্ছে না, নইলে এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ওর লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। ওর লেজ এরকমই ঝাপটা মারবে, ঘোড়ার ঠ্যাং ভেঙে যাবে, তাই সাবধান হয়ে দড়িটা বাঁধো। আবার টানো। কি ভারী হে! ওমা ওমা, ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচ দিয়ে কি ঝুলছে? নাড়ি ভুড়ি সমস্ত কিছু বেরিয়ে এসছে। তো নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে। যাক, ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টানো ভাই টানো। এ যে রক্তের ফোয়ারা হে, এত রক্ত বেরোচ্ছে। আর কাপড়ের মায়া করলে চলবে না, কাপড়ে রক্ত লেগে যাচ্ছে, আর মায়া করলে চলবে না। টানো। এই এলো। এবার জাহাজের উপর ফেলো। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, একটা যদি কামড় দেয় একটা হাত পুরো শেষ করে দেবে তোমার। আর ওই লেজ সাবধান। এবার দড়ি ছাড়ো। ধুপ! বাবা, কি হাঙর! কি ধপাস করে জাহাজের উপর পড়লো। সাবধানের মার নেই, হাঙরটা এরকম ছটফট করতে থাকবে, লাফালাফি করতে থাকবে। পুরোপুরি মরেছে না সেই বিষয়ে সন্দেহ আছে। ওই কড়িকাঠখানা যেটা রয়েছে, সেই কড়িকাঠখানা অর্থাৎ যেই সমস্ত কাঠগুলো বড় যে কাঠের ছাউনি হতো বা চালা হতো, তার মাঝে যে সমস্ত কাঠগুলো থাকতো সেগুলোকে কড়িকাঠ বলা হয়। সিলিংয়ের কাঠ, সেই কাঠ দিয়ে মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সিপাই লোক, এ তোমারই কাজ। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়। আর এইভাবে মারার জন্য যেই সমস্ত মেয়েরা ছিল তারা বলতে লাগলো, আহা কি নিষ্ঠুর, মেরো না। অর্থাৎ এই নিষ্ঠুরতা যেন তাদের কাছে খুব পীড়া দিচ্ছে ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। লেখক এইভাবে কিন্তু কিছুটা ব্যঙ্গ করেছেন বা একটা হাস্যরস সৃষ্টি করেছেন। তারপর সে বীভৎস কাণ্ড এখানেই বিরাম হোক। কীভাবে হাঙরটাকে মারা হলো, পেট চেরা হলো, কী রক্তের নদী বইল, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র, তার শরীরের যে অন্ত্র পেটের ভেতর থাকে, ছিন্ন হৃদয় অর্থাৎ তার যে হার্ট যে অংশ রয়েছে সেটা কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চামড়া, মাংস, কাঠকুটরো এই যা যা সে খেয়েছে সেগুলো বেরোলো, সেসব কথা থাক। এ পর্যন্ত সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গেছিলো, অর্থাৎ খেতে আর ঠিকঠাক পারিনি সেদিন। সব জিনিসেই সেই হাঙরের গন্ধ পেতে লাগলাম, ফলে খাওয়া দাওয়া আমি ঠিকভাবে করতে পারিনি। এর পরের অংশে লেখক বলছেন, এবার সুয়েজ খালের বর্ণনা দিচ্ছেন। এই সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। এই যে সুয়েজ খাল খনন করা হয়েছে, বিভিন্ন যে খাল খনন করা হয়েছে পৃথিবীতে, সেই খাল খননের একটা উল্লেখযোগ্য দিক হলো এই সুয়েজ খাল। খুব সুন্দরভাবে, এটা আমি আগেও বলেছি, 1859 থেকে 69, 10 বছর ধরে এই খালটা খনন করা হয়েছে। ফার্দিনান্দ লেসেফ নামক একজন ফরাসি স্থপতি, তিনি কিন্তু এই খালটা খনন করেছেন। মধ্যসাগর আর লোহিত সাগরকে সংযোগ করেছেন। ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা হয়েছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, অর্থাৎ মানুষ জাতির উন্নতি হয়েছে যে সমস্ত কারণে, তার মধ্যে অন্যতম হলো ভারতের বাণিজ্য। অনাদিকাল থেকে, একদম শুরুর সময় থেকে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ আর পৃথিবীতে একটি নেই। দুনিয়ায় যত সুতি কাপড়, তুলো, পাট, নীল, লাক্ষা, এখানে কতগুলো জিনিসের কথা বলা হয়েছে। লাক্ষা এক ধরনের গাছের নির্যাস, ঠিক আছে। সেই লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তার সমস্তই ভারতবর্ষ হয়ে যেত। বিশ্বের বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষ থেকেই কিন্তু এই ধরনের দ্রব্যগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি হতো। এছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিনা বলে সিল্ক বা রেশমি কাপড়, এবং পশমিনা বা ভেড়ার বা পশুর লোম থেকে যে সমস্ত উন্নত বস্ত্র তৈরি হয় তার কথা বলা হয়েছে পশমিনা। এছাড়া কিংখাবও এক ধরনের জিনিস, এগুলো সোনার তারের ফুল, কলকা ইত্যাদি দিয়ে জরির নকশা কাটা থাকে সিল্কের কাপড়ের ওপরে, সেগুলো হলো কিংখাব। এগুলো এদেশের মতো কোথাও হতো না, অর্থাৎ ভারতবর্ষের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী, নানা ধরনের যে তোমার যে জিনিসপত্রগুলো, মূলত যে সমস্ত মশলা,
সেটা কিন্তু ভারতবর্ষ থেকেই বিশ্বের বিভিন্ন জায়গা কিন্তু যেত। লবঙ্গ, এলাচ, মরিচ, মরিচ মানে গোলমরিচ ইত্যাদির কথা বলা হয়েছে, জায়ফল, জয়িত্রী, প্রত্যেকটা জিনিসের সঙ্গে তোমরা পরিচিত আছো। তাই কাজে অতি প্রাচীনকাল থেকে যেদের যখন সভ্য হতো তখন এই জিনিসের জন্য কিন্তু ভারতের উপর তারা নির্ভর করতো। আর এই যে ভারতের সাথে যে বাণিজ্য হতো বিশ্বের বিভিন্ন দেশের, সেটা কিন্তু দুটি ধারায় হতো, অর্থাৎ একটা স্থলপথে আর একটা জলপথে। জলপথে, স্থলপথে অর্থাৎ ডাঙা পথে আফগানিস্তান, ইরান দেশ হয়ে, আর একটা হলো জলপথে রেড সি অর্থাৎ লোহিত সাগর হয়ে। তো সিকান্দার শাহ অর্থাৎ আলেকজান্ডার দি গ্রেট যার কথা বলা হয়েছে, তিনি যখন ইরান বিজয় করলেন, তারপর নিয়ারকুস নামক সেনাপতিকে তিনি সিন্ধু নদীর মুখ পর্যন্ত সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠালেন। তো বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য, ব্যাবিল মানে ব্যাবিলন, তার কথা বলা হয়েছে বাবিল। হামুরাবি এখানকার শাসক ছিলেন। পারস্য, ইরানের প্রাচীন নাম পারস্য, তার এই সমস্ত জায়গাগুলোর কথা বলা হয়েছে। রোমের কথা তোমরা জানো। গ্রিস ইউরোপের একটি কান্ট্রি, গ্রিক। রোম ইতালি শহর, ইতালির রাজধানী শহর এক সময়কার, সেই রোমের কথা বলা হয়েছে। তো এই সমস্ত দেশের বাণিজ্য কিন্তু ভারতের উপর নির্ভর করত। রোম ধ্বংসের পর রোম জায়গাটি যখন মুসলমানরা দখল করে নিয়েছিল, যখন তুর্কিরা দখল করেছিল, রোম ধ্বংসের পর মুসলমানি বাগদাদ এবং ইতালীয় ভেনিস এবং জেনোয়া এবং ভেনিস ইতালির দুটি বাণিজ্য বন্দর শহর। তো ভারতের বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়েছিল। তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল। ভারতের সঙ্গে ইতালির বাণিজ্য কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তুর্কিরা যখন রোম দখল করে নেয়। তখন জেনোয়ার নিবাসী ক্রিস্টোফার কলম্বাস যার কথা বলা হয়েছে, তিনি কিন্তু অন্যতম একজন অভিযাত্রী। স্পেনের রাজা ফার্দিনান্দ ইসাবেলার সাহায্যে তিনি কিন্তু বিভিন্ন জায়গা আবিষ্কার করতে বেরিয়েছিলেন। তো সেই কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসার নতুন রাস্তা বার করার চেষ্টা করলেন, যে কীভাবে ভারতে যাওয়া যায়। কিন্তু ভারতে তিনি আসতে পারেননি, আমেরিকা মহাদেশে চলে এসেছিলেন। তো আমেরিকায় পৌঁছেও কলম্বাস ভেবেছিলেন যে এটা ভারতবর্ষই, তিনি ভেবেছিলেন এটা ভারতবর্ষ। এই জন্য আমেরিকার আদিম অধিবাসীরা এখনও কিন্তু রেড ইন্ডিয়ান নামে পরিচিত। বেদে সিন্ধু নদের সিন্ধু, ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্দুস করে তুলল, তাই থেকে ইন্ডিয়ান। কীভাবে ইন্ডিয়া নামটা হয়েছে তারও এখানে বর্ণনা দেওয়া রয়েছে। মুসলমানি ধর্মের অভ্যুদয়ে ভারতবর্ষে যখন মুসলমান শাসন চলল, তখন হিন্দুরা কালা বা খারাপ হিসাবে তাদের দেখা হলো, আর ইংরেজ শাসনকালে তাদেরকে দেখা হলো নেটিভ। কিন্তু এই হিন্দু বা ভারতীয় যারা রয়েছে মূলত, তারা কিন্তু ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের একটা বিশাল বড় অবদান রয়েছে। যাই হোক, পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলো। ভারতে আসার নতুন পথ আফ্রিকা হয়ে যে ভারতবর্ষ আসার যে পথ, তারা কিন্তু ভালোভাবে, চমৎকারভাবে তারা কিন্তু আবিষ্কার করলো। ভারতবর্ষে যে সমস্ত বিদেশি বণিকরা ভারতবর্ষে এসেছিল, তার মধ্যে সবার আগে কিন্তু এই পর্তুগিজরাই জলপথে ভারতবর্ষে এসেছিল। ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয় হলো। পরে পর্তুগালের পথ ধরে ফরাসি, ওলন্দাজ, ডেনমার্কের লোক, ওলন্দাজ এরা কিন্তু এসেছিল। দিনেমান মানে ডেনমার্ক, ওলন্দাজ মানে নেদারল্যান্ডের বা হল্যান্ডের অধিবাসীরা, তারা ভারতবর্ষে এসেছিল। ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই, তাই ইংরেজ এখন সকলের ওপর বড় জাত। পরবর্তী সময়ে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের পুরো দখল কিন্তু ইংরেজরা নিয়েছিল, তাই ইংরেজরাই একটা বড় জাত হিসাবে তাদের দেখা হয়েছে। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষা উত্তম উৎপন্ন হচ্ছে, তাই ভারতের আর তত কদর নেই। একসময় ভারতের যত কদর ছিল, যত খ্যাতি ছিল, এখন দেখা যাচ্ছে বিশ্বের অনেক জায়গায়, মূলত আমেরিকায় অনেক জিনিসপত্র ভালো তৈরি হচ্ছে ভারতের থেকেও, তাই ভারতের এখন কদর নেই। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভ পূর্ণ, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতে চায় না। ভারতকে তারা নেটিভ পূর্ণ বা অত্যন্ত নীচ শ্রেণীর অর্থাৎ গ্রাম্য মানুষ এই হিসাবে মনে করে। কিন্তু ভারতবর্ষ যে বিশ্বের ব্যবসা বাণিজ্যের, বিশ্বের উন্নতির একটা বড় একটা জায়গা, সেটা কিন্তু অনেকেই স্বীকার করতে চায় না, মানতেও চায় না। কিন্তু আমরা কি বোঝাতে ছাড়বো? ভেবে দেখো কথাটা কি। এই যারা চাষাভুষো, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, যারা খুবই সাধারণ মানুষ, তাঁতি, জোলাও মূলত তাঁতিদেরই জোলা বলা হয়, অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ,
তারা বিজাতি অন্য জাতি যাদের উপর জয়লাভ করেছে সেই কথা বলা হয়েছে। বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত, নিজের দেশের লোকেরাও তাদেরকে ছোট জাত বলে, তাই বলা হয়েছে স্বজাতি নিন্দিত। ব্রাহ্মণেরা নিচু শ্রেণীর মানুষদের নিচু চোখে দেখে, এই কথা বলা হয়েছে। তারাই কিন্তু আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে। এই ধরনের মানুষেরা, এই চাষাভুষো তাঁতিজোলা, এরাই কিন্তু আবহমান কাল ধরে একদম সৃষ্টির শুরুর থেকেই তারা নীরবে মুখ বন্ধ করে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফল তারা পাচ্ছে না, অর্থাৎ যেই রকম পরিশ্রম করছে সেই অনুপাতে তারা কিন্তু পারিশ্রমিক পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে, দেশ সভ্যতা প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে। সমগ্র বিশ্বে কিন্তু একই রকম চিত্র নেই। বিশ্বে অনেক জায়গায় কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু ভারতবর্ষে সেটা হয়নি। লেখক এই বলে আক্ষেপ করছেন। এবার এই ধরনের শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে লেখক বলছেন, হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সামারকান্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য, অর্থাৎ ভারতের শ্রমজীবীদের পরিশ্রমের ফলেই এই যে বিভিন্ন জায়গায় বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, এই যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু একটা উন্নতির জায়গায় নিয়ে গেছে। প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা দেশেই, শুধু ভারতের শ্রমজীবী নয়, প্রত্যেকটা জায়গায় নানা শ্রমজীবী মানুষটাই কিন্তু সমাজ এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, তার কথাই কিন্তু বলা রয়েছে এখানে। সমস্ত জায়গায় কম বেশি তোমরা জানো, বাবিল মানে ব্যাবিলন, ইরান, আলেকজান্দ্রিয়া জায়গাটাও জানো, সংযুক্ত আরব গণতন্ত্র ইউনাইটেড আরব এমিরেটসের অন্তর্গত একটি বন্দরনগর। সমরকান্দের কথাও জানো তোমরা। সমরকান্দ একসময় তৈমুর লঙ্গের রাজধানী ছিল। সমরকান্দ যে জায়গাটার কথা বলা হয়েছে, স্পেন, পর্তুগাল, এই সমস্ত কিছু কিন্তু ইউরোপের জায়গা। জেনোয়া ইতালির জায়গা, বাগদাদের কথা তোমরা জানো। এই সমস্ত কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেই সমস্ত জায়গার উন্নতির ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা, তাদের একটা অবদান রয়েছে। তো আর তুমি কীভাবে এই কথা, অর্থাৎ তাদের কথা, তোমাদের কথা, তোমরা সমস্ত ক্ষেত্রে উন্নতির শিখরে নিয়ে গেছো, কিন্তু তোমাদের কথা কেউ ভাবে না। স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন। এখানে যে স্বামীজির উদ্দেশ্যে তিনি বলছেন, স্বামী বিবেকানন্দ, এই স্বামীজি হলেন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ। তাকে উদ্দেশ্য করে তিনি স্বামীজি সম্বোধন করেছেন। তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, অর্থাৎ ভারতবর্ষের অতীত ঐতিহ্য হিসাবে আমরা দেখি যে আমরা কত ধর্মীয় কাব্য লিখেছি, দর্শন গ্রন্থ লিখেছি, কাব্য লিখেছি, মন্দির বানিয়েছি। তোমাদের ডাকের চোটে, অর্থাৎ তোমরা এমনভাবে নিজেদের বড়াই করো যে গগন ফাটে। আর যাদের রুধিস্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, অর্থাৎ যাদের রক্ত দিয়ে মানুষ জাতি যা কিছু উন্নতি করেছে, অর্থাৎ শ্রমজীবী মানুষ, তাদের গুণগান কেউ করে না। লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের ওপর, সকলের পূজ্য। অর্থাৎ যারা লোকজয়ী, লোকের মন জয় করে, যারা ধর্মবীর, ধর্মের ক্ষেত্রে এগিয়ে আছে, যে সমস্ত মানুষগুলো ধর্ম প্রতিষ্ঠা করেছে, যারা বীর যোদ্ধা, যারা রণবীর, যারা সাহিত্যিক, বিশাল বড় সাহিত্যিক, কাব্যবীর, তারা তো সবার পুজো পায়। কিন্তু যেখানে কেউ দেখে না, যেখানে সবাই ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা। তারা কিন্তু অন্য মানুষকে ভালো চোখেই দেখে, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘরদুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নেই? অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষরা, তারা কিন্তু সব সহ্য করে যাচ্ছে, এত কষ্ট সহ্য করে যাচ্ছে, তাও তারা কাজ করে যাচ্ছে। এর মধ্যে কি কোনো বীরত্ব নেই? বড় কাজ এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাবার সামনে অনেক কাপুরুষ মানুষও নিজের জীবন দিয়ে দেয়। আর ঘোর স্বার্থপর, যে স্বার্থ ছাড়া চলে না, সেও অনেক মানুষের বাহবা পেলে সেও নিষ্কাম হয়, তার কোনো মনের মধ্যে কোনো কামনা বা ইচ্ছে থাকে না। কিন্তু অতি ক্ষুদ্র কাজে সকলের অজান্তে এই যে শ্রমজীবী মানুষরা নিঃস্বার্থভাবে কর্তব্য করে যাচ্ছে, তারা কিন্তু ধন্য। ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। স্বামী বিবেকানন্দ তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। এরপরে শেষের অংশে তিনি বলছেন, এই যে সুয়েজ খাল, এটি অতি প্রাচীন জিনিস, অতি প্রাচীন একটা জিনিস। এই সম্বন্ধে আমি ডিটেলস বলেওছি কবে কি হয়েছে। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময়, ফেরাওরা যখন ছিল প্রাচীন মিশরে, তখন কতগুলি লবণাম্বু মানে লবণাক্ত জলাভূমি কিছু ছিল, সেগুলোকে একসাথে করে উভয় সমুদ্রস্পর্শী, অর্থাৎ দুই দিকে যে সমুদ্র, যে দুটো অংশকে যুক্ত করা হয়েছে, ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করা হয়েছে, একটা খাত তৈরি করা হয়েছে।
খাত বা মানে কি বলবো জলাভূমিকে উন্মুক্ত করে মাটি তুলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকেই বলা হয়েছে খাত। মিশরের রোম রাজ্যের শাসনকালেও মিশরে যখন রোমরা রাজত্ব করছিল সেই সময় খাত মুক্ত রাখার চেষ্টা হয়, অর্থাৎ খাত দিয়ে যাতে জল বয়ে যায়। পরে মুসলমান সেনাপতি উমরু মিশর বিজয় করে এই খাতের বালি উদ্ধার করে আর অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক নতুন করে তুললেন। মিশরে মুসলমান সেনাপতি উমরু যখন মিশর জয় করলেন তখনও কিন্তু এই বালি তুলে তার অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ তার যেই জায়গাগুলো সেগুলো আবার ঠিক করে গড়ার চেষ্টা করলেন। তারপর বড় কিছু আর কেউ কিছু করেনি, তারপরে কিন্তু আর কোনো বড় ঘটনা ঘটেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইল, তুরস্কের সুলতানের একজন প্রতিনিধি বা ব্যক্তিত্ব, সুলতানের একজন ব্যক্তি যিনি সুলতান যাকে পাঠিয়েছিলেন। মিশরের পূর্বতন শাসনকর্তার পদবি হলো খেদিব, ঠিক আছে। খেদিব মানে সুলতানের একজন ব্যক্তিত্ব, যার পদবি হলো খেদিব, মিশরের পূর্বতন শাসনকর্তার উপাধি। তার নাম হলো ইসমাইল। তিনি ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করান, ফরাসিদের টাকায় কিন্তু এই খাতটা খনন করা হয়। এই খালের মুশকিল হচ্ছে এই খালটা খুবই সংকীর্ণ অর্থাৎ সরু, মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একবারে যেতে পারে, অর্থাৎ এতই সরু জায়গায় একটা যদি জাহাজ যায় তার উল্টো দিক দিয়ে আর কোনো জাহাজ আসতে পারে না। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না, বড় বাণিজ্য জাহাজ তো যেতেই পারবে না। এখন একটি জাহাজ যাচ্ছে, উল্টো দিক দিয়ে যদি আরেকটা আসে তাহলে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। এই জন্য সমস্ত খালটা কতগুলি ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেক ভাগের দুই মুখে, অর্থাৎ স্টেশনে যেমন ক্রসিং থাকে, আগে যখন সিঙ্গেল লাইন হতো একই লাইন দিয়ে যাতায়াতের ট্রেন যেত তখন স্টেশনগুলোতে ক্রসিং থাকতো, ওই জায়গায় ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখা হতো, একটা ট্রেন ঢুকিয়ে দেওয়া হতো, তারপরে আপের ট্রেন যেত এবং ডাউনের ট্রেন দাঁড়িয়ে থাকতো, এরকম করা হতো। তো এরকমই করা হয়েছে এখানে। সমস্ত খালটাকে কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে, প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে যাতে 2-3টি জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্যসাগর মুখে প্রধান অফিস আর প্রত্যেক বিভাগে রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্র, অর্থাৎ একটা জাহাজ যখন যাচ্ছে কোথায় তার অবস্থান তার মারফত কিন্তু প্রতি মুহূর্তে তার ইনফরমেশান চলে যাচ্ছে, কটা জাহাজ যাচ্ছে কটা আসছে সব অফিসের নকশার উপর কিন্তু আঁকা হচ্ছে, কোথায় কোন জাহাজটি রয়েছে তারে অর্থাৎ টেলিগ্রামের মাধ্যমে সে খবর যেত বা ফোনের মাধ্যমে সে খবর যেত। হুকুম না পেলে একটা স্টেশন থেকে আরেকটা জাহাজ কিন্তু যেতে পারতো না। এই সুয়েজ খাল কিন্তু ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির বেশিরভাগ শেয়ার কিন্তু ইংরেজদের, তথাপি সমস্ত কাজ ফরাসিরা করে, এটা রাজনৈতিক মীমাংসা বলে লেখক বলেছেন। এই হলো মূল আলোচনা। ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিও। দীর্ঘ হয়েছে ভিডিওটি, কিন্তু আশা রাখি তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ, তোমাদের প্রত্যেকটা জিজ্ঞাসা এই ভিডিওটা মেটাতে পারবে। তাও আলোচনার শেষে যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে প্রশ্ন করো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।